একজন যুবক একা এক রাতেই ২০ জন ডাকাতকে হত্যা করেছিল। কিন্তু পরদিন সেই যুবকই বন্দী হল রাজপ্রাসাদের কারাগারে। যে লোকটি বাদশাহর প্রাণ বাঁচিয়েছিল তাকেই বাদশাহ ভাবল নিজের খুনি। আর সত্যটা লুকিয়েছিল একটি সাপ, ৩টি অলংকার আর এক তোতার গল্পের ভেতরে। শেষ পর্যন্ত কে বিশ্বাসঘাতক ছিল আর কে ছিল সত্যিকারের নায়ক? প্রিয় বন্ধুরা, এই চমৎকার শিক্ষণীয় ঘটনা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। অনেক অনেক দিন আগে দূর এক জনপদে একজন মধ্যবিত্ত মানুষ বাস করতেন। তিনি খুব ধনীও ছিলেন না, আবার দরিদ্রও ছিলেন না। সাদাসিধে জীবন, কিন্তু আত্মসম্মানে ভরা ছিল তার সংসার। তার ছিল ৩ জন যুবক পুত্র। ৩ ভাই ছিল সুদর্শন, ভদ্র এবং শিক্ষিত। তারা শুধু লেখাপড়াতেই দক্ষ ছিল না, ছিল বুদ্ধিমান ও বিচক্ষণও। ভালো মানুষের সঙ্গ তাদের প্রিয় ছিল, আর মন্দ লোকদের তারা সবসময় এড়িয়ে চলত। বড় ছেলের নাম ছিল আরমান, বয়স ২১ বছর। মাঝের ছেলের নাম রিহান, ১৮ বছর বয়স। আর সবচেয়ে ছোট ছেলের নাম শামির, তার বয়স মাত্র ১৬। একদিন সন্ধ্যার দিকে বাবা তার ৩ ছেলেকে কাছে ডেকে নিলেন। স্নেহভরা চোখে তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি বেশি দিন আর তোমাদের পাশে থাকতে পারব না। আমার মৃত্যুর পর তোমাদের হাতে যে সামান্য সম্পদ থাকবে তা দীর্ঘদিন টিকবে না। তাই আমার কাছ থেকে বেশি কিছু আশা করো না। আমি তোমাদের ৩টি বড় উপহার দিয়েছি। প্রথমত, তোমাদের শরীরকে করেছি শক্ত ও সুস্থ। দ্বিতীয়ত, তোমাদের অস্ত্র চালানো শিখিয়েছি, যাতে তোমরা দক্ষ যোদ্ধা হতে পারো। তৃতীয়ত, তোমাদের শিখিয়েছি ভয়কে জয় করতে, তাই তোমরা সাহসী। এখন আমি তোমাদের ৩টি উপদেশ দিচ্ছি। এগুলো আজীবন মনে রেখো। সব সময় সৎ থাকবে, অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকবে এবং পরিশ্রমকে কখনো ভয় পাবে না। নিজেদের মতো করে বাঁচবে, সুখে শান্তিতে জীবন কাটাবে, নতুন নতুন জিনিস শিখবে, কোনো কাজে লজ্জা পাবে না। বাকিটা তোমাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। এই বলে তিনি উঠলেন। যাওয়ার আগে আবার বললেন, আমি তোমাদের জন্য ৩টি ঘোড়া প্রস্তুত রেখেছি, একটি কালো, একটি বাদামি আর একটি মাটির রঙের। তোমাদের ব্যাগে ১ সপ্তাহের খাবার ভরে দেওয়া আছে। এখন তোমরা যাত্রা শুরু করো। দুনিয়া ঘুরে দেখো। দুনিয়া না দেখলে মানুষ পরিপূর্ণ হয় না। যাও, নিজের ভাগ্য নিজেই গড়ে তোলো। আল্লাহ তোমাদের সহায় হন। এই কথা বলে বাবা সেখান থেকে চলে গেলেন। পরদিন ভোর হতেই ৩ ভাই যাত্রা শুরু করল। সারাদিন তারা হাঁটল, চলল আর নিজেদের ঘরবাড়ি থেকে অনেক দূরে চলে গেল। সন্ধ্যা নামতেই তারা এক নির্জন জায়গায় বিশ্রাম নিল। ঘোড়া থেকে নেমে খাবার খেল এবং রাত কাটানোর প্রস্তুতি নিল। জায়গাটা ছিল নিস্তব্ধ ও শুনশান, তাই তারা সিদ্ধান্ত নিল একসাথে ঘুমানো নিরাপদ নয়। পালাক্রমে পাহারা দেওয়া হবে। প্রথম পাহারা দিল বড় ভাই আরমান। বাকি ২ ভাই ঘুমিয়ে পড়ল। চাঁদের আলোয় চারদিক ধুয়ে যাচ্ছিল। আরমান হাতে তলোয়ার নিয়ে সতর্ক হয়ে বসেছিল। হঠাৎ দূর থেকে একটি অস্বাভাবিক শব্দ ভেসে এলো। কিছু দূরে ঘন জঙ্গলের ভেতর থেকে একটি রক্ত মাখা সিংহ বেরিয়ে এলো। মানুষের গন্ধ পেয়ে সে খোলা মাঠে ছুটে এলো। আরমান ভয় পেল না, তবে ভাইদের ঘুম ভাঙবে এই চিন্তায় সে দৌড়ে সিংহটাকে নিজের দিকে টেনে নিল। কিছুটা দূরে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সিংহের পায়ে তলোয়ারের আঘাত করল। আহত সিংহ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। আরমান পিছিয়ে গেল, আবার আঘাত করল। শেষবার সমস্ত শক্তি দিয়ে সিংহের মাথায় তলোয়ার বসিয়ে দিল। মুহূর্তেই সিংহ মাটিতে লুটিয়ে পড়ল। সে সিংহের চামড়া থেকে একটি ছোট টুকরো কেটে নিজের কোমরে বেঁধে নিল। তারপর নিঃশব্দে ফিরে এসে বসে পড়ল, যেন কিছুই ঘটেনি। এরপর পাহারা নিল রিহান, তারপর শামির।
রাতটা শান্তিতেই কেটে গেল। পরদিন আবার তারা যাত্রা শুরু করল। দীর্ঘ পথ পেরিয়ে সন্ধ্যায় পৌঁছালে এক বিশাল পাহাড়ের পাদদেশে। সেখানে একটি বড় গাছ আর তার পাশে একটি ঝিল ছিল। তারা ঠিক করল সেখানেই রাত কাটাবে। তারা জানত না ঝিলের পাশের গুহায় বাস করত ভয়ঙ্কর অজগর, নাগরাজ, কালনাগ। ঘোড়াগুলোকে পানি খাওয়ানো হলো, খাবার দেওয়া হলো। এরপর আবার পাহারা ভাগ করা হলো। এই রাতে মাঝের ভাই রিহানের পাহারার সময় গুহা থেকে বেরিয়ে এলো সেই অজগর। ফণা তুলে ফোঁস ফোঁস শব্দ করতে করতে এগিয়ে এলো। রিহান ভয় পেল না। সে দৌড়ে সাপটাকে খোলা জায়গায় নিয়ে গেল। এরপর তলোয়ার দিয়ে প্রথম আঘাত করল লেজে, দ্বিতীয় আঘাত পিঠে, আর তৃতীয় আঘাতে অজগর মাটিতে নিস্তেজ হয়ে গেল। রিহান সাপের চামড়া থেকে লম্বা একটি ফিতা কেটে নিজের কোমরে লুকিয়ে রাখল এবং নীরবে ফিরে এলো। পরদিন আবার তারা যাত্রা শুরু করল। পাহাড় পেরিয়ে চলতে চলতে এক অন্ধকার টিলার কাছে পৌঁছাল। আকাশে মেঘ, চারপাশ ঘন অন্ধকার। আগুন জ্বালিয়ে তারা খেতে বসল। এই রাতে পাহারার দায়িত্ব পড়ল ছোট ভাই সামিরের ওপর। অনেকক্ষণ পাহারা দেওয়ার পর আগুন নিভে গেল। আগুন জ্বালানোর জন্য সে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ দূরে একটি প্রদীপের আলো চোখে পড়ল। স্বামীর ঘোড়ায় চড়ে সেই আলোর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে পৌঁছালে এক শুমশান বাড়ির সামনে। জানালা দিয়ে উঁকি দিয়ে সে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। ভেতরে চুলায় রান্না হচ্ছে। চারদিকে বসে আছে প্রায় 20 জন ভয়ঙ্কর চেহারার মানুষ। তাদের চোখে মুখে ছিল ষড়যন্ত্রের ছায়া। লোকগুলোর চেহারা দেখেই স্বামীর বুঝে গিয়েছিল এরা সাধারণ মানুষ নয়। পোশাক আশাক, চোখের দৃষ্টি আর ফিস ফিস করে কথা বলা ভঙ্গিতে স্পষ্ট এরা চোর ডাকাতের দল। মনে মনে স্বামীর ভাবল, এদের এভাবে ছেড়ে চলে গেলে ভবিষ্যতে এরা নিরীহ মানুষের বড় ক্ষতি করবে। সরাসরি আক্রমণ করলে ঝুঁকি আছে, তার চেয়ে বুদ্ধি খাটানোই ভালো। আগে এদের বিশ্বাস অর্জন করতে হবে, তারপর সুযোগ বুঝে কাজ শেষ করতে হবে। এই সিদ্ধান্ত নিয়েই সে সাহস করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ এক অচেনা যুবককে ঘরে ঢুকতে দেখে ডাকাতরা চমকে উঠল। সবাই অস্ত্র হাতে সতর্ক হয়ে গেল। স্বামীর ধীরে এগিয়ে গিয়ে ডাকাতদের সর্দারকে সম্মান দেখিয়ে বলল, হাজুর, আমি একজন গরিব ও অসহায় যুবক। অনেক দূরের শহর থেকে এসেছি। এতদিন ছোটখাটো কাজ করে দিন কাটিয়েছি, কিন্তু সবসময় ইচ্ছে ছিল কোনো শক্তিশালী দলের সঙ্গে যুক্ত হওয়ার। হঠাৎ আপনার নাম শুনে এখানে চলে এসেছি। দয়া করে আমাকে আশ্রয় দিন। আমার বয়স কম হলেও আমি অকাজের নই। আমি গুপ্তচরগিরি জানি, সুড়ঙ্গ খুঁড়তে পারি, গোপনে চলাফেরা করতে পারি। আপনাদের কাজে আমি অবশ্যই লাগব। স্বামীর এত নিখুঁত অভিনয় করল যে ডাকাত সর্দারের সন্দেহ দূর হয়ে গেল। সে হেসে বলল, ভালো করেছ এসেছ, আয় এখানে বসো। স্বামীর মাথা নত করে বসে পড়ল। খাবার রান্না শেষ হলে সবাই খেতে বসল। খাওয়ার মাঝেই ডাকাতদের পরিকল্পনা পরিষ্কার হয়ে গেল। সেদিন রাতেই তারা বাদশাহর প্রাসাদে ডাকাতি করবে। খাবার শেষ করে সবাই ঘোড়ায় চড়ল। সামিরও তাদের সঙ্গে রওনা হল। অল্প সময়ের মধ্যেই তারা রাজপ্রাসাদের বাগানের কাছে পৌঁছালে। দেয়াল টপকানোর পরিকল্পনা হল। ঠিক করা হল আগে স্বামীর ভেতরে ঢুকে দেখে আসবে পাহারাদাররা ঘুমাচ্ছে কিনা। স্বামীর দ্রুত দেয়াল টপকে বাগানে নামল। চারদিকে ঘুরে দেখল সব পাহারাদার গভীর ঘুমে। বাগানের মাঝখানে বড় চাকার একটি ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। স্বামীর সেটি টেনে দেয়ালের কাছে এনে ইশারা করল, সব ঠিক। এক এক করে ডাকাতরা দেয়ালে উঠতে লাগল। প্রথম ডাকাত যখন দেয়ালের মাথায় উঠল, ঠিক তখনই স্বামীর ছট করে তার গলায় তলোয়ার চালাল। মাথা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ল। মরদেহ টেনে বাগানে ফেলল। পরপর একে একে সবাই একই পরিণতির শিকার হল। একজনও শব্দ করার সুযোগ পেল না।
সব শেষ করে স্বামীর ধীরে ধীরে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। সে প্রথমে একটি দরজা খুলে ঢুকল। ভেতরে অপূর্ব সাজানো ঘর, দামি পর্দা, নরম আলো, মাঝখানে সোনালি পালঙ্কে এক সুন্দরী রাজকন্যা ঘুমিয়ে। স্বামীর নিঃশব্দে এগিয়ে গিয়ে তার আঙুল থেকে একটি সোনার আংটি খুলে নিল এবং বেরিয়ে এলো। দ্বিতীয় ঘর ছিল আরও জাঁকজমকপূর্ণ। রুরুপালি বিছানায় আরেক রাজকন্যা ঘুমিয়ে, পাশে দাসীরাও নিদ্রায়। সেখান থেকেও সে একটি আংটি নিল। তৃতীয় ঘর ছিল সবচেয়ে সুন্দর। সেখানে এক অতুলনীয় রূপসী রাজকন্যা গভীর ঘুমে। স্বামীর তার কানের একটি বালা খুলে নিল। এরপর সে বাগান পেরিয়ে দেয়াল টপকে বাইরে পেরিয়ে ঘোড়ায় চড়ে নিজের শিবিরে ফিরে এলো। তার দুই ভাই তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। স্বামীর চুপচাপ বসে তলোয়ার পরিষ্কার করতে লাগল। ভোর হলে তিন ভাই একসাথে নাস্তা করল এবং আবার যাত্রা শুরু করল। কিছুদূর যাওয়ার পর তারা একটি শহরে পৌঁছালে। সেখানে একটি সরাইখানায় ঘোড়া বেঁধে চা খেতে বসল। হঠাৎ রাস্তার মাঝখানে ঢোল পিটিয়ে এক ঘোষক চিৎকার করে বলতে লাগল, শুনুন শুনুন, গত রাতে বাদশাহর প্রাসাদে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বাগানে 20 জন ডাকাতের মাথা কাটা অবস্থায় পাওয়া গেছে। 3 রাজকন্যার সোনার অলংকার নিখোঁজ। বাদশাহ আদেশ দিয়েছেন শহরের সব মানুষ এই রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে। কোনো অচেনা লোক দেখলে সঙ্গে সঙ্গে প্রাসাদে পাঠাতে হবে। ঘোষণা শেষ হতেই সৈন্যরা 3 ভাইয়ের দিকে এগিয়ে এলো। তাদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। বাদশাহ নির্দেশ দিলেন 3 জনকে আলাদা ঘরে রাখা হোক। রাজদূত বলল, মহারাজ, সরাসরি প্রশ্ন করলে এরা সাবধান হয়ে যাবে, বরং আলাদা রেখে তাদের কথা গোপনে শোনা যাক। ঠিক তাই করা হলো। 3 ভাইয়ের সামনে ভোজ সাজানো হলো। পাশের কক্ষে বাদশাহ ও মন্ত্রীরা কান পেতে রইলেন। আরমান বলল, এই ভেড়ার মাংসটা অদ্ভুত। মনে হচ্ছে ভেড়াটা কুকুরের দুধে বড় হয়েছে। রিহান বলল, এই আঙুরের মিষ্টিতে মানুষের গন্ধ কেন? স্বামীর চেখে বলল, আর এই রুটি, এটা শুধু দক্ষ রাজবেকারি বানাতে পারে। বাদশাহ অবাক হয়ে গেলেন। এরপর আরমান বলল, আমাদের নিশ্চয়ই আজকের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রিহান বলল, মিথ্যা বলার দরকার নেই, সত্যই বলবো। স্বামীর বলল, তাহলে ভালো হবে। এই 3 দিনের যাত্রায় আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা একে অপরকে বলে নিই। 3 ভাই নিজেদের কাহিনী বলা শুরু করল। প্রথমে বড় ভাই আরমান কথা বলল। সে বলল কিভাবে প্রথম রাতেই এক ভয়ঙ্কর সিংহ তার ভাইদের ঘুম ভাঙানোর আগেই মোকাবিলা করেছিল। কথা শেষ করে সে নিজের কোমর থেকে সিংহের চামড়ার একটি টুকরো খুলে ভাইদের সামনে রাখল। এরপর রিহান নিজের অভিজ্ঞতার কথা বলল, কিভাবে দ্বিতীয় রাতে সে এক বিশাল অজগরের সঙ্গে লড়াই করে তাকে হত্যা করেছিল। সে সাপের চামড়ার ফিতা খুলে সামনে রাখল। সবশেষে স্বামীর তার তৃতীয় রাতে সম্পূর্ণ কাহিনী খুলে বলল, ডাকাতদের দলে ঢোকা, রাজপ্রাসাদে প্রবেশ, ডাকাতদের হত্যা এবং রাজকন্যাদের অলংকার নেওয়ার ঘটনা। সে পকেট থেকে আংটি ও বালাগুলো বের করে রাখল। পাশের ঘরে বসে থাকা বাদশাহ ও মন্ত্রীরা সব শুনে হতবাক হয়ে গেলেন। রাজপ্রাসাদের রহস্য পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। তবে একটি বিষয় তখনও তাদের বোধগম্য হচ্ছিল না। মাংস, মুরব্বা আর রুটির ব্যাপারে 3 ভাই যেসব কথা বলেছিল, সেগুলো তারা কিভাবে বুঝল? বাদশাহ সঙ্গে সঙ্গে মেষপালককে ডেকে পাঠালেন। সত্যি করে বলো, বাদশাহ বললেন, গতকাল যে ভেড়ার মাংস পাঠানো হয়েছিল, সেটি কি কুকুরের দুধ খেয়ে বড় হয়েছিল? ভয়ে কাঁপতে কাঁপতে চরোয়া বলল, হুজুর, যদি প্রাণ মাফ করেন, আমি সব সত্য বলবো। তোমার প্রাণ মাফ, বাদশাহ বললেন। চরোয়া বলল, গত শীতে আমার একটি ছাগল মারা যায়। তার বাচ্চাটাকে মায়া করে এক কুকুরের কাছে দিই। সেই কুকুরই দুধ খাইয়ে তাকে বড় করে। কাল সেই ছাগলটির মাংসই পাঠিয়েছিলাম।
এরপর বাদশাহ মালিকে ডেকে জিজ্ঞেস করলেন, আঙ্গুরের মুরব্বায় কি সত্যি মানুষের রক্তের প্রভাব ছিল? মালি মাথা নিচু করে বলল, হুজুর, যদি প্রাণ বাঁচে আমি সব বলব। বাদশাহ অনুমতি দিলেন। মালি বলল, 1 বছর আগে এক চোর রাতের বেলা আঙ্গুর চুরি করতে এসেছিল। আমি রাগে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করি। সে সেখানেই মারা যায়। ভয় পেয়ে লাশটা আঙ্গুর লতার নিচে পুঁতে দিই। পরের বছর লতাগুলো অস্বাভাবিকভাবে ফল দেয়। আঙ্গুরের স্বাদ বদলে যায়। তাই আঙ্গুর পাঠাইনি, শুধু মুরব্বা বানিয়েছিলাম। সব কথা মিলিয়ে সত্য প্রমাণ হল। আর 3য় থালার রুটি, সেটা যে বাদশাহ নিজেই বানিয়েছিলেন, কারণ তার ভাই একজন দক্ষ রাঁধুনি ছিলেন, সেটাও প্রকাশ হয়ে গেল। বাদশাহ নিজে উঠে 3 ভাইয়ের কাছে গিয়ে সম্মানের সঙ্গে সালাম করলেন। তোমরা যা যা বলেছে সবই সত্য প্রমাণিত হয়েছে। তোমাদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। এরপর বাদশাহ বললেন, আমার একটি অনুরোধ আছে। 3 ভাই বলল, আপনার অনুরোধ যদি ন্যায়সঙ্গত হয় আমরা তা অবশ্যই পালন করব। বাদশাহ বললেন, আমার 3 কন্যা আছে, কিন্তু কোনো পুত্র নেই। আমি চাই তোমরা এখানেই থাকো এবং আমার 3 মেয়েকে বিয়ে করো। ভাইরা বিনয়ের সঙ্গে বলল, আমরা রাজপরিবারের সন্তান নই, আমাদের বাবা সাধারণ মানুষ। বাদশাহ বললেন, তোমাদের বাবা বা তোমাদের মানুষ করেছেন, এটাই সবচেয়ে বড় সম্পদ। সাহস, সততা আর পরিশ্রমে তোমরা যে মর্যাদা অর্জন করেছ তা অনেক রাজপুত্রের চেয়েও বড়। শেষ পর্যন্ত 3 ভাই রাজি হল। বড় ধুমধাম করে বাদশাহ তার 3 মেয়ের বিয়ে 3 ভাইয়ের সঙ্গে দিলেন। 40 দিন ধরে রাজপ্রাসাদে উৎসব চলল। পুরো শহর আনন্দে ভরে উঠল। 3 ভাই রাজপ্রাসাদেই থাকতে লাগল। বাদশাহ জামাইদের সবাইকে ভালোবাসতেন, তবে সবচেয়ে বেশি স্নেহ করতেন ছোট জামাই স্বামীরকে। একদিন বাদশাহ বাগানে নালার পাশে ঘুমাচ্ছিলেন। স্বামীর কাছেই বসেছিল। হঠাৎ নালা থেকে এক বিষধর সাপ বেরিয়ে এলো। সরাসরি বাদশার দিকে এগোতে লাগল। মুহূর্তের মধ্যেই স্বামীর তলোয়ার বের করে সাপটাকে দ্বিখণ্ডিত করে ফেলল। ঠিক তখনই বাদশাহর ঘুম ভাঙল। তলোয়ার হাতে স্বামীরকে দেখে বাদশাহর মনে সন্দেহ ঢুকে গেল। তিনি ভাবলেন, এই ছেলে হয়তো আমাকে হত্যা করে রাজ্য দখল করতে চায়। বাদশাহ তৎক্ষণাৎ উজিরকে ডেকে সব বললেন। উজির বহুদিন ধরেই 3 ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত ছিল। সে আগুনে ঘি ঢালল। আপনি নিজের ইচ্ছায় এই 3 জনকে মেয়েদের সঙ্গে বিয়ে দিয়েছেন, উজির বলল। আজ দেখলেন তো, আপনার জামাই আপনাকেই মারতে এসেছিল। বাদশাহ বিভ্রান্ত হয়ে আদেশ দিলেন, স্বামীরকে কারাগারে নিক্ষেপ করো। স্বামীরকে বন্দী করা হল। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। একদিন সে বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী নির্দোষ, তাকে মুক্তি দিন। বাদশাহ আদেশ দিলেন, স্বামীরকে আমার সামনে হাজির করা হোক। স্বামীরকে আনা হলে বাদশাহ কঠিন কণ্ঠে বললেন, আমি ভাবিনি তুমি এত ধূর্ত হবে যে আমাকে মারতে চাইবে। তখন স্বামীর শান্ত কণ্ঠে বলল, হুজুর, আমাকে একটি গল্প বলার অনুমতি দিন। বাদশাহ সম্মতি দিলেন। স্বামীর বলতে শুরু করল, একসময় এক বাদশাহ ছিল। তার কাছে একটি অত্যন্ত সুন্দর তোতা ছিল। বাদশাহ তোতাটিকে খুব ভালোবাসত। একদিন তোতা বলল, আমি বহুদিন আমার পরিবারকে দেখিনি, আমাকে 20 দিনের ছুটি দিন। বাদশাহ প্রথমে রাজি হননি। পরে তোতার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে 2 সপ্তাহের অনুমতি দেন এবং পিঞ্জরের তালা খুলে দেন। তোতাটি পিঞ্জরার বাইরে বেরিয়ে মুক্ত আকাশে ডানা মেলল। বাদশাহ নীরবে দাঁড়িয়ে থেকে তাকে উড়ে যেতে দেখছিলেন। তার মনে তখন দৃঢ় বিশ্বাস জন্মেছিল, এই তোতা আর কখনো ফিরে আসবে না। 6 দিনের দীর্ঘ উড়ান শেষে তোতা হিন্দুস্তানে পৌঁছালে। অনেক খোঁজাখুঁজির পর সে তার মা বাবা ও ভাই বোনদের খুঁজে পেল। এতদিন পর প্রিয়জনদের দেখে তার আনন্দের সীমা রইল না। সে চারদিকে উড়ে বেড়াতে লাগল, গান গাইতে লাগল, গল্প করতে লাগল। কিভাবে যে 2 দিন কেটে গেল সে নিজেও টের পেল না। কিন্তু হিসাবটা তার মনে ছিল, যেতে 6 দিন, থাকতে 2 দিন,
ফিরতে আবার 6 দিন, ঠিক 2 সপ্তাহ। তোতার মন চাইছিল না প্রিয়জনদের ছেড়ে আবার বন্দি জীবনে ফিরতে। সুখের সময় যেন চোখের পলকে শেষ হয়ে গেল, সামনে অপেক্ষা করছিল দুঃখের দিন। তার মা বাবা ভাই বোন সবাই তাকে ঘিরে ধরল। ফিরে যেও না, সবাই অনুরোধ করল। কেন তুমি একজন বাদশাহর জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেবে? একজন বলল, বাদশাহ আর সিংহ দুজনের কাছেই থাকা বিপজ্জনক। কিন্তু তোতা শান্ত কণ্ঠে বলল, আমি কথা দিয়েছি, কথা ভাঙা আমার পক্ষে সম্ভব নয়। তখন তার মা এগিয়ে এসে বললেন, যদি তুমি ফিরতেই চাও তাহলে এই ফলগুলো সঙ্গে নিয়ে যাও। এগুলো অমৃতের ফল, যে খায় সে আবার তরুণ হয়ে যায়। বাদশাকে দিও, হয়তো তার হৃদয়ে ন্যায়বোধ জাগবে। সবাই সম্মতি জানাল। 3টি ছোট অমৃত ফল সংগ্রহ করা হল। তোতা বিদায় নিল। 6 দিনের মধ্যেই সে আবার বাদশাহর রাজ্যে পৌঁছালে। সে বাদশাকে ফলগুলোর গুণাগুণ জানাল। বাদশাহ খুব আনন্দিত হলেন। একটি ফল তিনি রানীকে দিলেন, আর 2টি নিজের জন্য রেখে দিলেন। কিন্তু উজিরের চোখে তখন লোভ। সে বলল, মহারাজ, আগে পরীক্ষা করা ভালো। অচেনা ফল বিপজ্জনকও হতে পারে। বাদশাহ কথায় রাজি হলেন। উজির গোপনে ফলগুলোর সঙ্গে বিষ মিশিয়ে দিল। তারপর 2টি ময়ূর এনে ফল খাওয়ানো হল। সঙ্গে সঙ্গেই ময়ূর 2টি মারা গেল। উজির বলল, দেখলেন, আপনি বেঁচে গেছেন। বাদশাহ দুঃখে ও রাগে অন্ধ হয়ে তোতাটিকে ধরে তার প্রাণ নিলেন। কিছুদিন পর একদিন বাদশাহ এক বৃদ্ধকে দেখে বিরক্ত হয়ে আদেশ দিলেন, শেষ যে ফলটি আছে ওকে খাওয়াও। ফলটি খাওয়ানো মাত্রই আশ্চর্য ঘটনা ঘটল। বৃদ্ধের মাথায় কালো চুল গজাল, দাঁত বেরোল, চোখে প্রাণ ফিরে এলো। মুহূর্তের মধ্যে সে 70 বছরের বৃদ্ধ থেকে 20 বছরের তরুণে পরিণত হল। তখন বাদশাহ বুঝলেন তোতাটি সত্য বলেছিল। তিনি নির্দোষ প্রাণ হত্যা করেছেন। এই গল্প এখানেই শেষ করে সামির বাদশাহর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হুজুর, যেদিন বাগানে আপনি আমাকে তলোয়ার হাতে দেখেছিলেন সেদিন আমি আপনাকে বাঁচিয়েছিলাম। এই বলে সামির সেই বিষধর সাপের কাটা 2 অংশ সামনে রাখল। বাদশাহ স্তব্ধ হয়ে গেলেন। তিনি লজ্জায় মাথা নত করে বললেন, আমাকে ক্ষমা করো। সামির বলল, আমরা ক্ষমা চাইতে আসিনি, আমরা শুধু অনুমতি চাই। কিসের অনুমতি? বাদশাহ জিজ্ঞেস করলেন। আমরা 3 ভাই আমাদের দেশে ফিরে যেতে চাই। সামির বলল, বাদশাদের সঙ্গে শান্তিতে থাকা যায় না, আমরা নিজের পরিশ্রমে বাঁচতে চাই। বাদশাহ অনেক অনুরোধ করলেন, কিন্তু 3 ভাই রাজি হল না। বাদশাহ বললেন, তাহলে আমার মেয়েরা এখানেই থাকবে। তখন 3 রাজকন্যা একসাথে বলল, না, আমরা আমাদের স্বামীদের ছেড়ে কোথাও থাকব না। বাদশাহ বিস্মিত হলেন। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও সবাইকে বিদায় দিতে হল। 3 ভাই তাদের স্ত্রীদের নিয়ে নিজেদের দেশে ফিরে গেল। সেখানে তারা রাজ্য নয় কিন্তু সম্মান পেয়েছিল, ঐশ্বর্য নয় কিন্তু শান্তি পেয়েছিল। নিজেদের পরিশ্রম, সততা আর সাহসে তারা সুখে জীবন কাটাতে লাগল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।